আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ পদ্ধতি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরি সাইকোলজির। যখনই বিভিন্ন সাইকোলজিস্টের থিওরি তোমরা পড়বে বা সিডিপিতে যখন দেখবে যে বিভিন্ন সাইকোলজিস্টের থিওরি আছে, তো সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু কমন, সেটা হচ্ছে একটা শিশুর যে বিভিন্ন বয়স আছে, তো সেই বিভিন্ন বয়সে তাদের কী কী চেঞ্জেস হয়। কুলবার্গের মোরাল ডেভেলপমেন্ট বা যদি পড়ো ভাইগটস্কির থিওরি, তার সঙ্গে সঙ্গে ফ্রয়েডের থিওরি, এরিকসনের থিওরি, এরকম ডিফারেন্ট টাইপের থিওরি তোমরা যদি পড়ো, দেখবে যে বিভিন্ন স্টেজে প্রধানত শিশুদের কোন ধরনের পরিবর্তনগুলো হয় সেগুলোই তারা প্রধানত খোঁজার চেষ্টা করেছেন। যেমন বয়স অনুযায়ী আমরা যদি ভাগ করি, যেমন 0 থেকে 2 ইয়ার্স, অর্থাৎ একটা শিশু জন্মালে এবং জন্মানোর পর 2 বছর পর্যন্ত তার কী কী বিকাশগত পরিবর্তন হয়। প্রধানত এই সময়ে শিশুরা পরিবেশের সঙ্গে ইন্দ্রিয়ের সাহায্যে তারা প্রতিক্রিয়া করে। বিভিন্ন সাইকোলজিস্ট খোঁজার চেষ্টা করেছেন বিভিন্ন রকমভাবে, সেটা হতে পারে বুদ্ধির থিওরি, ইন্টেলিজেন্সের থিওরি, হতে পারে সেটা মরাল ডেভেলপমেন্ট। তো এই যে ডিফারেন্ট যে ডেভেলপমেন্টের যে বিভিন্ন টাইপ, তো বিভিন্ন বয়সে কীরকম ডেভেলপমেন্ট হয় সেটাই তারা খোঁজার চেষ্টা করেন। তার সঙ্গে সঙ্গে আছে 2 থেকে 5 বছর, অর্থাৎ শৈশব সময় আছে। তার সঙ্গে সঙ্গে আছে 5 থেকে 12 বছর, 5 থেকে 12 বছর, এর সাথে সাথে 12 থেকে 18 বছর, 12 থেকে 18 বছর যেটাকে আমরা বলছি বয়স সন্ধিকাল, এবং তারপরে অ্যাডাল্ট হচ্ছে অ্যাবোভ 18 ইয়ার্স। তো এই বিভিন্ন বয়সে কীরকম ডেভেলপমেন্ট হয়, এই বয়সের স্টেজগুলো কিন্তু মাথায় রাখবে, এবং ম্যাক্সিমাম থিওরিতে কিন্তু এই অংশ কমন আছে। তো যাই হোক, আমরা মেনলি আলোচনা করব কগনিটিভ ডেভেলপমেন্ট বা পিয়াজেটের প্রজ্ঞামূলক বিকাশ, যেটা ভেরি ইম্পর্টেন্ট এবং সমস্ত থিওরির তুমি বলতে পারো এটা হার্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট যদি খুব ভালোভাবে বুঝতে পারো, অন্যান্য থিওরিগুলো বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না। প্রথমেই বলি, এই প্রজ্ঞামূলক বিকাশ বলতে প্রধানত আমরা কি বুঝি। যে থিওরি পড়বে আগে সেই থিওরির বিষয়টা আগে জানতে হবে। যেমন আমরা যদি কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট পড়ি, তাহলে তোমাকে প্রথমেই জানতে হবে যে নৈতিক বিকাশ বিষয়টা কী। তো সেরকমই এক্ষেত্রে যেমন আমরা কোলবার্গের কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ছি, তো প্রজ্ঞামূলক বিকাশ কী এটা কিন্তু প্রথমেই জানতে হবে। তো প্রজ্ঞামূলক বিকাশ মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির ডেভেলপমেন্ট, মানে একটা শিশুর এই যে বুদ্ধি, তো সেই বুদ্ধির ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়ালিটির যেমন ডেভেলপমেন্ট হয়, তার সঙ্গে সঙ্গে মেন্টাল ডেভেলপমেন্ট, যেটা বলছিলাম যে বিভিন্ন বয়সে কীরকমভাবে তাদের বুদ্ধির বিকাশ হয়, এবং তার সাথে সাথে কীরকমভাবে তাদের মানসিক বিকাশ হয়, মেন্টাল ডেভেলপমেন্ট হয়। তো সেগুলোই প্রধানত আমরা বলবো প্রজ্ঞামূলক বিকাশ। এবং বিজ্ঞানী পিয়াজেট বলছেন যে প্রত্যেকটা শিশু জন্মগতভাবে তাদের মধ্যে কিছু না কিছু নলেজ থাকে, এবং তারা পরিবেশকে প্রধানত দেখে এবং দেখে তারা বোঝার চেষ্টা করে, কোনো জিনিস খোঁজার চেষ্টা করে, ঠিক যেরকমভাবে একটা সায়েন্টিস্ট কাজ করেন। তো সেরকমভাবে একটা শিশুর মনেও কিন্তু বিভিন্ন জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলো বা কৌতূহলগুলো তারা নিবারণ করার চেষ্টা করে। অর্থাৎ শিশুরা এক্ষেত্রে আমরা বলতে পারি ইয়ং সায়েন্টিস্ট হিসাবে সে কিন্তু কাজ করে। এবং প্রজ্ঞামূলক বিকাশের থিওরি দিতে গিয়ে বিজ্ঞানী পিয়াজেট প্রধানত রিজনিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। রিজনিং মানে কি? রিজনিং মানে হচ্ছে কোনো একটা প্রবলেম দেওয়া হলে এবং সেই প্রবলেম বা সমস্যাকে বুদ্ধির সাহায্যে সেটাকে সমাধান করা, তো তাকেই আমরা বলবো রিজনিং। তাহলে বিভিন্ন বয়সে শিশুদের বিভিন্ন রকম রিজনিংয়ের ক্যাপাবিলিটি থাকে। কেউ হয়তো কোনো রিজনিং সহজে সলভ করতে পারছে কোনো একটা বয়সে, আবার কেউ হয়তো কোনো একটা প্রবলেম সেই বয়সে সলভ করতে পারছে না, এবং এটাই তাকে আকৃষ্ট করেছিল সেই শিশুদের ডেভেলপমেন্ট সম্পর্কে স্টাডি করতে। তো এই রিজনিং প্রধানত 2 ধরনের। প্রধানত পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট বুঝতে গেলে আগে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে এই রিজনিং বিষয়টা কী। যেটা বলছিলাম, এই রিজনিংকে প্রধানত আমরা 2টো ভাগে ভাগ করতে পারি, একটা ইন্ডাকটিভ রিজনিং এবং আর একটা হচ্ছে ডিডাকটিভ রিজনিং। প্রথমে বলি যে ডিডাকটিভ রিজনিং কাকে বলে। দেখো, যদি একটা শিশুকে এরকম একটা সমস্যা দেওয়া হয়, বা যদি এরকমভাবে বলা হয় যে মানুষ মরণশীল, আমরা প্রত্যেকেই জানি যে মানুষ কোনো না কোনো সময় মারা যায়। আমরা সবাই বেঁচে আছি তো ঠিক আছে, কিন্তু আমাদের মৃত্যু কোনো না কোনো সময় হবে। সুতরাং একটা শিশুকে বলা হলো মানুষ মরণশীল। তাহলে যদি আমরা বলি যে রবীন্দ্রনাথ মানুষ, ঠিক আছে, রবীন্দ্রনাথ মানুষ, তাহলে অবভিয়াসলি রবীন্দ্রনাথ কিন্তু মরণশীল হবেন। সুতরাং তাঁরও মৃত্যু হয়েছিল কারণ তিনি ছিলেন মানুষ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের একটা কনসেপ্ট আছে যে মানুষ মরণশীল,
তাহলে রবীন্দ্রনাথ যেহেতু মানুষ সেই জন্য তাঁরও মৃত্যু হয়েছিল। তো এই যে ব্যাপারটা যে রবীন্দ্রনাথের কেন মৃত্যু হয়েছিল, কারণ মানুষ মরণশীল এবং তিনি মানুষ ছিলেন, তো এটাকেই আমরা বলবো ডিডাকটিভ রিজনিং। এরপরে আমরা দেখব ইন্ডাকটিভ রিজনিং। ধরো ক্লাসে কোনো একটা টিচার সে বলছে যে ডগ হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এবার ডগের সাথে যদি এস যোগ করা হয় তাহলে সেটা প্লুরাল নাম্বার। আবার যদি বলা হয় ক্যাট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ক্যাটের সঙ্গে যদি এস যোগ করা হয় তাহলে সেটা প্লুরাল নাম্বার হবে। আমরা দেখতে পাচ্ছি যে এস যোগ করলেই প্লুরাল নাম্বার হবে। তাহলে দেখো এই যে এস যোগ করা হচ্ছে এটাকে আমরা বলছি এক্সাম্পল, এবং এক্সাম্পল থেকে প্রধানত রুলস আসে ইন্ডাকটিভ রিজনিংয়ে, রাইট? তাহলে এক্সাম্পল থেকে রুলস আসে। শিশুদেরকে যদি এরকম বলা হয় ডগস, ক্যাটস এগুলো সব প্লুরাল নাম্বার, তাহলে সে বুঝতে পারছে যে এস যোগ করলেই সেটা কিন্তু প্লুরাল হবে। সুতরাং দেখো এক্সাম্পল থেকে এখানে রুলস আসছে, তো একেই আমরা বলবো ইন্ডাকটিভ রিজনিং। আর ডিডাকটিভ রিজনিং তাহলে কি? ডিডাকটিভ রিজনিং হচ্ছে রুলস থেকে এখানে এক্সাম্পল আসছে, যেটা প্রথমেই তোমাদেরকে বললাম, রুলস থেকে এক্সাম্পল আসছে, ঠিক আছে? যেমন রুলস এখানে কি মানুষ মরণশীল, তো সেখান থেকে এক্সাম্পল হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছিল, তো এটাকেই আমরা বলবো ডিডাকটিভ রিজনিং। কিন্তু সমস্ত শিশুর ক্ষেত্রে এই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ রিজনিং বিভিন্ন বয়সে তারা কিন্তু সলভ করতে পারে না, বা কেউ হয়তো পারে কেউ পারে না। তো সেক্ষেত্রে তাদের তাহলে ডেভেলপমেন্ট কিভাবে হয়, এটাই কিন্তু প্রকৃতপক্ষে প্রজ্ঞামূলক বিকাশ এর সম্পর্কিত বিষয়। তো বিজ্ঞানী পিয়াজেট প্রধানত এই সম্পর্কেই স্টাডি করেছিলেন। তো আমরা কিন্তু একদম ডিটেলসে দেখব পিয়াজেটের থিওরি, কারণ প্রচুর ইম্পর্টেন্ট। পিয়াজেটের থিওরি থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। আমি আমার নোটসের চলে এসেছি এবং এই নোটস থেকে একদম ডিটেলসে তোমাদেরকে পিয়াজেটের থিওরি বোঝাবো, এবং আবার বলছি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে। এবং সাইকোলজির অন্যান্য থিওরি বুঝতে গেলে পিয়াজেটের থিওরি সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিজ্ঞানী জা পিয়াজেট 1896 সালে জন্মগ্রহণ করেন। তাহলে পিয়াজেট কিন্তু ছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানী। অনেক সময় প্রশ্ন দেওয়া হয়, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়। এবং শিশুদের চিন্তা করার ক্ষমতা এবং যুক্তি গঠনের পদ্ধতি নিয়ে তিনি আজীবন গবেষণা করেছেন। যেটা বলছিলাম যে রিজনিং, শিশুদের এক্ষেত্রে চিন্তা করার ক্ষমতা, তারা কিভাবে চিন্তা করছে, তাদের ইন্টেলেকচুয়ালিটি কেমন আছে, এবং কোনো প্রবলেম তারা যুক্তির সাহায্যে কিভাবে সলভ করতে পারে, তো সেই সম্পর্কে তিনি আজীবন গবেষণা করেছেন। বিশেষ করে বুদ্ধি বা প্রজ্ঞার অভিক্ষা মানে হচ্ছে রিজনিং টেস্ট, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিশুরা কেন এবং কী ধরনের ভুল করে তার কারণ অনুসন্ধানে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট বিষয়টা কি, প্রজ্ঞামূলক বিকাশ বিষয়টা কি? প্রজ্ঞামূলক বিকাশ মানে হচ্ছে মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তার মানে মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ, মানসিক বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে বুদ্ধির বিকাশ। তোমরা জানো যে আমরা যখন আইকিউ টেস্ট যখন করা হয় তখন এক্ষেত্রে দুটো এজ ধরা হয়, একটা মেন্টাল এজ এবং আর একটা ক্রনোলজিক্যাল এজ। তো এই মানসিক বিকাশ মানে কি, ধরা যাক কোনো একটা বাচ্চা শিশু, সে হয়তো 12 বছর বয়স, কিন্তু সে আচরণ করছে 10 বছরের ছেলের মতো বা 8 বছরের ছেলের মতো তার আচরণ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মানসিক বিকাশ ঠিকঠাক হয়নি। তো এটাকেই কিন্তু তার আচরণ করা উচিত ছিল 12 বছর শিশুর মতো বা 12 বছরের বালকের মতো। তো এটাকেই আমরা বলবো মেন্টাল ডেভেলপমেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এই দুটো মিলেই কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট। এবং পিয়াজেট বলছেন যে শিশুরা হলো সক্রিয় জ্ঞান নির্মাতা বা ক্ষুদে বিজ্ঞানী, তার মানে তারা তাদের চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে প্রচুর প্রশ্ন করে এবং নিজেরাই তার সমাধান খোঁজার চেষ্টা করে। ঠিক যেরকমভাবে একজন সায়েন্টিস্ট বিভিন্ন বিষয় তার চারপাশে যা কিছু ঘটছে সেগুলো নিয়ে একজন সায়েন্টিস্ট যেমন তার উত্তর খোঁজার চেষ্টা করে, সেরকমভাবে শিশুরাও কিন্তু তাই করে। অর্থাৎ তার চারপাশে যা কিছু ঘটছে তো সেগুলো কেন ঘটছে, তো সেই সম্পর্কে সে উত্তর খোঁজার চেষ্টা করে। সেই জন্য পিয়াজেট বলছেন যে শিশুরা নলেজ বিল্ডার বা তারা জ্ঞান নির্মাতা, এবং তাদেরকে ক্ষুদে বিজ্ঞানী বা ইয়ং সায়েন্টিস্ট বলছেন। এবং শিশু চিন্তা করে এবং যুক্তি প্রয়োগের ক্ষমতার বিকাশই হলো জ্ঞান অর্জনের মূল প্রক্রিয়া। এর সাথে জড়িত আছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, কল্পনা শক্তি ইমাজিনেশন, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধান। তাহলে এই সব কিছু, অর্থাৎ একটা শিশুর ভাষার কিভাবে বিকাশ হচ্ছে, তার ইমাজিনেশন বা কল্পনা শক্তি, সে কিভাবে ডিসিশন নিচ্ছে, সে কিভাবে প্রবলেম সলভ করছে, এই সব কিছুই কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ। এবং পিয়াজেট নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট বলছেন। জেনেরিক এপিস্টেমোলজিস্ট কারা?
যারা মানুষের বা ব্যক্তির শারীরিক ও মানসিক বিকাশের সাথে, অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের শারীরিক বিকাশ হয়, একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের গ্রোথ হয়, শারীরিক বিকাশ হয়, তার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ অটোমেটিক্যালি হয়, তার সাথে সাথে প্রজ্ঞা বা জ্ঞানের বিকাশের সম্পর্ক নিয়ে অনুসন্ধান করেন, তো তাদেরকেই বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। এবং পিয়াজেট নিজেকে এই ধারার একজন গবেষক মনে করতেন। এরপরে যে পোর্শনটা আছে দেখো, প্রচুর প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, এবং সেটি হলো নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম। নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজমের মূল কথা কি? প্রত্যেক মানুষের কিন্তু নিজস্ব বিচার বুদ্ধি থাকে, যা শৈশব কাল থেকেই বিকশিত হতে শুরু করে। আমরা জানি যে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব বিচার বুদ্ধি থাকে। আমরা সবাই কোনো কিছু কাজ করি, নিজের জ্ঞান আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং নির্মিতিবাদে মানুষের এই নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তাধারার স্বকীয়তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাহলে যারা নির্মিতিবাদ মানেই হচ্ছে এটা, তারা বিশ্বাস করে যে প্রত্যেক মানুষের কোনো না কোনো নলেজ আছে, এবং মানুষ যে কাজটা করে সে তার নিজের বুদ্ধির সাহায্যে কাজ করার চেষ্টা করে। যেমন আমরা যদি একটা ক্লাসে যদি দেখি, শ্রেণীকক্ষে একটা বৈচিত্র্যের উদাহরণ দেখো। একটি শ্রেণীকক্ষে সব শিশু কিন্তু একই শিক্ষকের কাছে একই পদ্ধতিতে শিক্ষা লাভ করে, তাহলে প্রত্যেকের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, কিন্তু পরীক্ষা বা মূল্যায়নের সময় দেখা যায় তাদের প্রাপ্ত নম্বরের মধ্যে ব্যাপক বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে, এবং এটাই কিন্তু প্রকৃতপক্ষে নির্মিতিবাদ। যেমন একই শ্রেণীকক্ষ এবং একই শিক্ষক আছে, কিন্তু পরীক্ষার নম্বর এবং চিন্তা পদ্ধতিতে বিভিন্নতা দেখা যায়। ধরো দেখ, আমি এখানে দুটো ছাত্র নিয়েছি, একটা ছাত্র হয়তো অঙ্কতে 80 মার্কস পাচ্ছে, আবার বাংলাতে 40 মার্কস পাচ্ছে, আবার একটা ছাত্র ম্যাথে 20 মার্কস পাচ্ছে, বেঙ্গলিতে 70 মার্কস পাচ্ছে। তাহলে দেখো, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তাদের কিন্তু বুদ্ধিমত্তা এখানে বিভিন্ন হচ্ছে, যদিও তারা একই টিচারের কাছে পড়ছে। তো এই যে ব্যাপারটা, তো এটাকেই আমরা বলবো কনস্ট্রাকটিভিজম, বা একেই আমরা বলবো নির্মিতিবাদ। আচ্ছা, নির্মিতিবাদ অনুসারে প্রত্যেক শিশুর প্রজ্ঞার বিশেষত্ব তখনই প্রকৃত অর্থে বিশেষ হয়ে ওঠে। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকের একটা নির্দিষ্ট নলেজ আছে, কিন্তু সেই নলেজ তখনই বিশেষ হবে, সেই নলেজ তখনই স্পেশাল হবে যখন সে বারবার অনুশীলনের মাধ্যমে নিজের সুপ্ত শক্তি ও স্বকীয়তাকে সক্রিয় করার চেষ্টা করে। তাহলে শুধুমাত্র জ্ঞান থাকলে হবে না, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের জ্ঞানকে আরও বিকশিত করতে পারবো। তো এটা কিন্তু নির্মিতিবাদের অন্যতম প্রধান টার্গেট। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা পড়ব স্কিমা, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ স্কিমা এবং অভিযোজন প্রক্রিয়া। তো স্কিমা কাকে বলে? আমাদের প্রত্যেকের কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো নলেজ আছে, তো এটাকেই আমরা বলবো স্কিমা। তো সেই স্কিমা দেখো, স্কিমা হলো শিশুর চিন্তা শক্তির বা জ্ঞানের একটা বিশেষ স্তর বা প্রজ্ঞামূলক সংগঠন, যা বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত তৈরি হয়। তার মানে কোনো নির্দিষ্ট মুহূর্তে অর্জিত তথ্যসমূহের যে সাংগঠনিক যে একক, যে সংগঠন, তো তাকেই আমরা বলবো স্কিমা। তার মানে ধরা যাক তুমি ডেভেলপমেন্ট বা বিকাশ সম্পর্কে জানো, কিন্তু এখন আমি তোমাকে কি পড়াচ্ছি? কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ। তাহলে বিকাশ মানে অলরাউন্ড ডেভেলপমেন্ট, একটা শিশুর যে শারীরিক মানসিক সব রকম যে ডেভেলপমেন্ট হচ্ছে, তো তাকেই আমরা বলছি প্রধানত বিকাশ। তো এটা তুমি জানো, সুতরাং এটাই হলো তোমার স্কিমা। কিন্তু যখন তুমি এই ক্লাস শুনছো, তখন তুমি আরও কিছু নলেজ তুমি নিচ্ছ, তার মানে স্কিমার কিন্তু সম্প্রসারণ হচ্ছে। তার মানে তোমার এই যে বিকাশ সম্পর্কে যে একটা জেনারেল নলেজ আছে, একটা সাধারণ ধারণা আছে, এই ধারণা ক্রমশ ক্রমশ বাড়ছে। এবং সেটা কিভাবে বাড়ছে? সেটা প্রধানত বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত হয়। আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, এটা বাহ্যিক উদ্দীপক, এবং তার ফলে ক্রমশ তোমার স্কিমা, মানে এই যে বিকাশ সম্পর্কে তোমার যে নলেজ, এটা তোমার স্কিমা, এই স্কিমা কিন্তু সম্প্রসারিত হচ্ছে। তাহলে দেখো, এই যে স্কিমার সম্প্রসারণ কিভাবে হয়? কোনো একটা পার্টিকুলার নলেজ হয়তো তোমার আছে, এবং তুমি আরও কিছু ইনফরমেশান নিচ্ছ, নলেজ বাড়ছে, আরও ইনফরমেশান নিচ্ছ, আরও নলেজ বাড়ছে। যখন কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ছি, তাহলে আমাদের স্কিমা সম্প্রসারিত হলো। আবার আমরা যখন কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট পড়বো, তো সেই থিওরির বা সাইকোলজির বিভিন্ন রকমের থিওরির নলেজ আমাদের ধীরে ধীরে বাড়বে। সুতরাং আমরা সারা জীবনব্যাপী আমরা যে ইনফরমেশান কালেকশান করবো, আমাদের স্কিমা কিন্তু ততই সম্প্রসারিত হবে। অর্থাৎ বয়স এবং অভিজ্ঞতা যত বাড়বে, আমাদের স্কিমা সম্প্রসারিত হয়। জীবনব্যাপী তথ্য সংগ্রহের মধ্য দিয়ে স্কিমা ক্রমাগত সম্প্রসারিত হয়। এখন এই যে স্কিমা সম্প্রসারিত হচ্ছে, স্কিমা সম্প্রসারণের দুটো পদ্ধতি আছে, একটা অ্যাডাপ্টেশন এবং আর একটা হচ্ছে অর্গানাইজেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে অভিযোজন। দেখো, অভিযোজন হচ্ছে মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকেই জানি যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার এই যে পদ্ধতি, তো
তাকেই আমরা বলবো অভিযোজন। এই অভিযোজনকে আবার দুটো ভাগে ভাগ করে, একটা অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ। আমরা যখন বায়োলজি পড়েছিলাম আমরা জানি কোনো খাবার আমরা যখন খাই সেটা সেলের মধ্যে চলে যায় আফটার ডাইজেশন, তো সেটাকেই আমরা বলবো অ্যাসিমিলেশন। এক্ষেত্রে দেখো স্কিমার ক্ষেত্রে এই অ্যাসিমিলেশন কীভাবে বাড়ছে, মানে স্কিমা কীভাবে বাড়ছে, কোনো নতুন অভিজ্ঞতা বা তথ্যকে পূর্ববর্তী স্কিমা বা বিদ্যমান জ্ঞান কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত করা। যেমন বলছিলাম তোমার বিকাশ সম্পর্কে জ্ঞান আছে, এবার তুমি কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ছো, তার মানে তোমার ক্রমশ স্কিমা বাড়ছে। তো এই যে বিষয়টা, তো এটাকেই আমরা বলবো অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন কাকে বলে? বিদ্যমান ধারণার সাথে নতুন তথ্য যদি খাপ না খায় তবে 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 নিজের চিন্তা বা স্কিমাকে প্রয়োজন মতো পরিবর্তন ও সংশোধন করে নতুন অভিজ্ঞতাকে গ্রহণ করা। ধরো যাক কোনো একটা বিষয়ে তোমার হয়তো কনসেপ্ট আছে, আগে থেকে কনসেপ্ট ছিল, কিন্তু তুমি যখন নতুন বিষয় শিখছো তুমি দেখছো যে তোমার আগের যে ধারণা কোনো একটা পার্টিকুলার বিষয়ে সেটা ঠিক নয়, তখন কি করলে তুমি তোমার পূর্ববর্তী স্কিমাকে তুমি চেঞ্জ করে নতুনভাবে তুমি সঠিকভাবে শিখতে পারবে, এবং এটাকেই বলা হয় অ্যাকোমোডেশন। আমরা অনেক সময় এরকম ক্লাসরুমে বলি না যে তুই যা শিখেছিস সেটা ভুলে যা, এখন নতুন করে শেখ। সুতরাং এই যে ব্যাপারটা, আগে সে কিছু বিষয় জানতো, তো সেটা তার পূর্ববর্তী স্কিমা ছিল, কিন্তু আমরা টিচাররা দেখছি সে হয়তো সেগুলো ভুল জানতো, তাহলে সেটাকে পুরো চেঞ্জ করে সে যখন নতুনভাবে শিখছে, তো একেই আমরা বলবো অ্যাকোমোডেশন। যেমন গণিতের কোনো কঠিন সূত্র যদি বুঝতে সমস্যা হলে উপযুক্ত উদাহরণ ও বাস্তব প্রয়োগের মাধ্যমে নিজের চিন্তা পরিবর্তন করে বিষয়টা বুঝিয়ে নেওয়া। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন। এই যে বিভিন্ন রকমের স্কিমা, একটা বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি তখন বিভিন্ন রকমের বুদ্ধি আমরা সেখানে অ্যাপ্লাই করি, মানে বিভিন্ন রকমের ইনফরমেশান আমাদের নলেজ আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি, তো এটাকেই আমরা বলবো সাংগঠনিকরণ। অর্জিত ভিন্ন ভিন্ন স্কিমাগুলোকে সংগঠিত করে যখন আরও জটিল ও অর্থপূর্ণ চিন্তামূলক কাজ আমরা সফলভাবে সম্পাদন করি, তো তখনই তাকে আমরা বলবো সাংগঠনিকরণ। এরপরে প্রজ্ঞামূলক বিকাশের বিভিন্ন স্তরসমূহ, এখান থেকেই প্রধানত প্রশ্ন দেওয়া হয়। দেখো অ্যাপারেন্টলি এটাকে একটু ডিফিকাল্ট মনে হলেও কিন্তু তোমরা যদি ভালোভাবে বোঝো, একটু মাইনিউটলি তোমাদেরকে বুঝতে হবে, তাহলে এটা আর অতটা ডিফিকাল্ট লাগবে না। এবং মনে রাখবে প্রত্যেকটা স্তর থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং প্রজ্ঞামূলক বিকাশের স্তর, সাইকোলজির বিভিন্ন যে থিওরি যেটা বলছিলাম যে বিভিন্ন বয়সে কিভাবে ডেভেলপমেন্ট চেঞ্জ হচ্ছে, বিকাশের ধারা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটাই তিনি এক্ষেত্রে ব্যাখ্যা করেছেন। এবং আবারও বলছি যে পিয়াজেটের থিওরি যদি বুঝতে পারো, সাইকোলজির অন্যান্য থিওরিগুলোও কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো পিয়াজেটের মতে প্রজ্ঞা বা কগনিশন হলো জানার বিভিন্ন মানসিক প্রক্রিয়া, এটা সিটেটে এসেছিল। যাই হোক, তিনি প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা উল্লেখ করেছেন। প্রথম যে স্তর সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ কত? 0 থেকে 2 বছর। এটাকে আমরা বলবো সংবেদন সঞ্চালনমূলক স্তর। সেন্সরি মোটর স্টেজে আমরা প্রধানত কী করি? আমরা বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহার করি, যেমন চোখ, কান, এগুলোকে আমরা ব্যবহার করি। একটা শিশু সে যখন 0 থেকে 2 বছর আছে, মানে জন্মালো, জন্ম থেকে যে 2 বছর আছে, তখন সেই সময় সে কথাও বলতে পারে না বা নিজের ভাব সেভাবে প্রকাশ করতে পারে না, সে শুধু ইন্দ্রিয়ের সাহায্যে পরিবেশকে অনুধাবন করার চেষ্টা করে। দেখো এই স্তরে শিশুরা তার বিভিন্ন ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, এবং যত পরিবেশের সঙ্গে সে প্রতিক্রিয়া করে তত কিন্তু তার জ্ঞান বাড়তে থাকে। সেই জন্যই এই বাচ্চা শিশুদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি, তাদেরকে হাসানোর চেষ্টা করি, কারণ যত আমরা সেটা করব, তার সঙ্গে যত ইন্টারাকশান আমরা করব, তত কিন্তু তার জ্ঞান বাড়তে থাকে। এবং এই সময়ে সেন্সিটিভ মোটর স্টেজে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, এখান থেকেই প্রশ্ন দেওয়া হয়। কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিলে তার উৎপন্ন বিশেষ শব্দের পার্থক্য সে বুঝতে পারে। তাহলে কোনো বস্তুকে উপর থেকে ফেলা হচ্ছে, কোনো ডিশ যদি ফেলা হয়, সে বুঝতে পারছে যে এইটা অন্য কোনো একটা জিনিস পড়ছে, সে চমকে যায়। আবার কোনো জিনিস এমনি নর্মাল পড়লো, হয়তো শব্দ শুনলো, সে অতটা চমকে যায় না। তো এই বিষয়টাই বলতে চেয়েছি। এবং বল নিয়ে খেলা করার মাধ্যমে গতিশীল বস্তুর সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে, মানে বল নিয়ে তাকে যখন খেলা দেওয়া হচ্ছে, সে বুঝতে পারছে যে স্থির বস্তু কোনটা, গতিশীল বস্তু কোনটা, অর্থাৎ গতিশীল বস্তুটাকে সে ধরার চেষ্টা করছে, ঠিক আছে? স্থির বস্তু সে হাতের কাছে পেয়ে যাচ্ছে, কিন্তু বলটা যখন গড়িয়ে যাচ্ছে সে তখন হামাগুড়ি দিয়ে সেটাকে ধরার চেষ্টা করছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো আত্মকেন্দ্রিকতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দুটো পয়েন্ট আছে, ইগোসেন্ট্রিজম এবং বস্তু স্থায়িত্ব। দেখো শিশু নিজেকে ছাড়া বাকি জগতের বা অন্যদের দৃষ্টিভঙ্গির আলাদা অস্তিত্ব অনুভব করতে পারে না। তার মানে একটা শিশু সে নিজের মনেই থাকে, নিজের মনেই সে খেলার চেষ্টা করে, এবং এটাকেই আমরা বলবো ইগোসেন্ট্রিজম। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স ইন দিস সেন্সরি মোটর স্টেজ। এর সঙ্গে সঙ্গে দেখো বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পারমানেন্সি।
শুরুর দিকে কোনো বস্তু চোখের আড়াল হলে শিশু মনে করে তার অস্তিত্ব আর নেই, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে যে চোখের আড়াল হলেও বস্তুটির অস্তিত্ব হারিয়ে যায় না। তার মানে ধরা যাক কোনো একটা শিশুকে কোনো একটা জিনিস দেখানো হলো, সে সেটা ধরার চেষ্টা করে, আবার সেটাকে তুমি যদি দূরে সরিয়ে নাও তাহলে সে বুঝবে যে সেইটা আর নেই। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার যত বিকাশ, যত প্রোগ্রেস করে, সে বুঝতে পারে যে সেই বস্তুটা আগে ছিল, তখন সে তার জন্য কান্নাকাটি করে। ঠিক আছে, তাহলে এটাকেই আমরা বলবো অবজেক্ট পার্মানেন্সি। এরপরে যে স্টেজ আছে 2 থেকে 7 বছর, যেটাকে বলা হয় প্রাক সক্রিয়তার স্তর। আগে তাহলে আমরা দেখলাম এখানে প্রাক সক্রিয়তার স্তর আছে আর একটা সক্রিয়তার স্তর আছে, এখান থেকে প্রশ্ন দেওয়া হয়, প্রচুর প্রশ্ন দেওয়া হয়। তাহলে প্রি অপারেশনাল স্টেজ, অপারেশন মানে কোনো কাজ করা, এটা 2 থেকে 7 বছর। দেখো এই স্তরে শিশুরা ধীরে ধীরে বাস্তববাদী হতে শুরু করে। এতদিন পর্যন্ত সে ছিল ইগোসেন্ট্রিক, সে নিজের মনের মধ্যে ছিল, কিন্তু এখন সে পরিবেশকে ধীরে ধীরে বুঝতে পারছে, বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা বৃদ্ধি পায় এবং যে কোনো বস্তু সম্পর্কে জানার ব্যাপারে তারা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তো এই প্রি অপারেশনাল স্টেজের কিছু বৈশিষ্ট্য দেখো। এক্ষেত্রে প্রথম যে বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিয়ালিজম, বাইরের জগতের অস্তিত্ব স্বীকার করা। ঠিক আছে, তাহলে বাইরে যে একটা জগৎ আছে সে তার নিজের আত্মকেন্দ্রিকতা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে, এবং তার সঙ্গে সঙ্গে সর্বপ্রাণবাদ, মানে সব জড় বস্তুর মধ্যেও প্রাণ আছে এটা সে মনে করে। এগুলো হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের প্রধান বৈশিষ্ট্য। 2 থেকে 7 বছর বয়সে প্রধানত এই ক্যারেক্টারগুলো দেখা যায়। এবং আর্টিফিশিয়ালিটি, প্রাকৃতিক ও কৃত্রিম বস্তুর মধ্যে পার্থক্য সে ক্রমশ বুঝতে পারে। যেমন সে বুঝতে পারে যে বাড়ি মানুষের সৃষ্টি, কিন্তু মেঘ চাঁদ এগুলো প্রকৃতির সৃষ্টি। তাহলে এই যে আর্টিফিশিয়ালিটি, মানে এগুলো সে কিন্তু বুঝতে পারছে কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা ন্যাচারাল। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই স্তরে আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অযৌক্তিক বিচার, বা যেটাকে আমরা বলবো ট্রান্সডাকটিভ রিজনিং। এই স্তরে শিশুদের চিন্তাভাবনা কোনো সুনির্দিষ্ট অবরোহী বা আরোহী যুক্তি মেনে চলে না। অবরোহী মানে কি ডিডাকটিভ রিজনিং, আর আরোহী যুক্তি মানে কি ইন্ডাকটিভ রিজনিং। তো এই জাতীয় প্রবলেমগুলো সে কিন্তু সলভ করতে পারে না। দেখো প্রথমেই আমি একদম ক্লাসের শুরুতেই আমি তোমাদের বলেছি যে এই ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিজনিং কি। তো ডিডাকটিভ রিজনিং মানে নিয়ম বা সাধারণ সূত্র থেকে নির্দিষ্ট প্রমাণে পৌঁছানো। কোনো একটা নিয়ম দিয়ে দেওয়া হলে এবং সেখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে। যেমন মানুষ মরণশীল, এটা হচ্ছে সাধারণ নিয়ম। প্লেটো একজন মানুষ, অতএব প্লেটোর মৃত্যু হবে। তার মানে দেখো এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে নিয়ম যে মানুষ মরণশীল। তাহলে সেখান থেকে সে একটা নির্দিষ্ট প্রমাণে পৌঁছচ্ছে যে প্লেটোর মৃত্যু হচ্ছে কারণ প্লেটো মানুষ। এবং ইন্ডাকটিভ রিজনিং বা আরোহী যুক্তি তাহলে আমরা কাকে বলবো? বিশেষ বিশেষ দৃষ্টান্ত বা প্রমাণ থেকে সাধারণ নিয়মে পৌঁছানো। কিছু এক্সাম্পল থেকে সে কিন্তু রুলসে পৌঁছে যায়। যেমন দেখো এখানে বুকস বলছে, ক্যাটস বলছে, ডগস বলছে, এই সব শব্দের শেষে এস যোগ করছে। শিশুদেরকে আমরা বলছি যে এর ফলে সেটা প্লুরাল হয়। যে ওয়ার্ডে আমরা এস যোগ করব সেই ওয়ার্ড যদি সিঙ্গুলার থাকে সেটা প্লুরাল হয়। যেমন বুক হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন, কিন্তু তার সঙ্গে যখন এস যোগ করছি তখন সেটা প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে এক্সাম্পল থেকে আমরা কি আসছি? প্রমাণে আসছি। তো এটাকেই আমরা বলবো ইন্ডাকটিভ রিজনিং বা আরোহী যুক্তি। তাহলে এই স্তরে শিশুদের যে ট্রান্সডাকটিভ রিজনিং দেখা যায় সেটা তাহলে কি? দেখো শিশুরা একটা বিশেষ ঘটনা থেকে অপর একটি বিশেষ ঘটনার দিকে যুক্তি ছাড়াই লাফিয়ে চলে। এখানে যেমন আমরা দেখছি যে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিজনিংয়ে একটা যুক্তি কাজ করছে, কিন্তু এই স্তরের শিশুরা কোনো যুক্তিকে আর কি তারা ধার ধারে না, যেটাকে বলা হয় সাদা বাংলায়। তাহলে যুক্তিকে তারা কিন্তু অতটা বিচার করতে পারে না। যেমন একটা উদাহরণ দিচ্ছে, একটা শিশু দেখলো যে 2 + 3 = 5, আবার পরের দিন দেখলো যে 2 + 4 = 6। সে নিজস্ব অযৌক্তিক চিন্তায় ভাবলো, দেখো এখানে সে কি দেখছে যে 2 + 3 মানে হচ্ছে 5, আবার 2 + 4 মানে হচ্ছে 6। তাহলে এখানে যেহেতু 3-এর পরে যেহেতু 4 আসছে, তাহলে সে ভাবছে যে যোগফলও 5-এর পরে 6 হবে, এটা সে ভাবছে। কিন্তু ঘটনা হচ্ছে যে সংখ্যা বড় হলে যে যোগফল বড় হয়, এই সাধারণ নিয়মটা সে অনুধাবন করতে পারে না। মানে এটা হচ্ছে একটা রুলস যে সংখ্যা যদি বড় হয় তাহলে যোগফল বড় হবে। এখানে যেমন 4 হচ্ছে 3-এর থেকে বড়, এটা সংখ্যা বড় হচ্ছে এবং সেই জন্যই যোগফল বড় হচ্ছে, সেটা সে ভাবছে না। সে কি ভাবছে? সে ভাবছে 3-এর পরে যেহেতু 4 আসছে, তার মানে 5-এর পরে নিশ্চয়ই 6 আসবে। তো এই যে টাইপের যে চিন্তা, তো এটাকেই আমরা বলবো ট্রান্সডাকটিভ রিজনিং। নিয়ম থেকে সে কিন্তু করছে না, সে একটা
যুক্তি ছাড়াই সে সিদ্ধান্তে উপনীত হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইররিভার্সিবিলিটি, মানে একমুখী চিন্তাভাবনা এই 2 থেকে 7 বছর বা প্রাক সক্রিয়তা স্তরে দেখা যায়। বিষয়টা কি, শিশু কোনো বিপরীতমুখী চিন্তা করতে পারে না। যেমন সে বোঝে 1+1 = 2, কিন্তু এই 2টাকে যদি আমরা সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাই, ঠিক আছে, যেটাকে আমরা সমাধানে করি, 2 - 1 = 1 কেন হয় সে কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইররিভার্সিবিলিটি বা একমুখী চিন্তাভাবনা। এগুলো তাহলে কোন স্তরের বৈশিষ্ট্য? এগুলো হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। দেখো কংক্রিট মানে কি? কংক্রিট মানে হচ্ছে মূর্ত। এই যে আমি তোমাদেরকে এই যে মাইকের সাহায্যে কথা বলছি, তুমি এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো এটাই হচ্ছে কংক্রিট, এটা হচ্ছে মূর্ত। কিন্তু আমি তোমাকে যদি বলি যে একটা মাইক হিসাবে কল্পনা করো, তাহলে সেটা কিন্তু বিমূর্ত। কিন্তু যেটা তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, তো সেটাই হচ্ছে মূর্ত। যেমন এটা পেনকে তুমি দেখতে পাচ্ছ, তো এটাই মূর্ত। কিন্তু যদি তোমাকে বলি যে কল্পনা করো যে পেন, তাহলে সেটা কিন্তু বিমূর্ত। এবার দেখো বলছে কংক্রিট অপারেশনাল স্টেজ মানে মূর্ত সক্রিয়তামূলক স্তর, এবং এই স্তরে শিশুদের মধ্যে প্রকৃত মানসিক সক্রিয়তা দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রকৃত মানসিক সক্রিয়তা কিন্তু এই মূর্ত সক্রিয়তামূলক স্তরে দেখা যায়। তবে তা শুধুমাত্র দৃশ্যমান বা প্রত্যক্ষ করা যায় এমন মূর্ত বস্তুর ক্ষেত্রেই কার্যকর হয়। কোনো বিমূর্ত ঘটনার তারা রহস্য উন্মোচন করতে পারে না। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল। একদম এখানে 3টে কাঠের টুকরো দেওয়া হয়েছে, এগুলো মূর্ত বস্তু, যেমন ক, খ এবং গ। তো তুমি এখানে বা একটা শিশু এখানে জেনারেলি এটা দেখেই তারা বলতে পারবে যে ক হচ্ছে ক্ষয়ের থেকে বড়। দেখো কয়ের শেপ কি হচ্ছে, ক্ষয়ের থেকে বড়। আবার খ হচ্ছে গয়ের থেকে বড়। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ক টুকরোটি সবচেয়ে বড়। এটা কিন্তু সে দেখতে পাচ্ছে এবং দেখেই সে কিন্তু বলে দিচ্ছে যে এই ক হচ্ছে সব থেকে বড়। কিন্তু তাকে যদি এরকম প্রশ্ন করা হয়, এই কাঠের টুকরো তাকে হাতে নিয়ে দেখানো হচ্ছে না, তাকে যদি বলা হয় আচ্ছা বলো তো ক হচ্ছে ক্ষয়ের থেকে বড়, আবার খ গয়ের থেকে বড়, তাহলে কোন টুকরোটা হচ্ছে সব থেকে বড় হবে, সে কিন্তু তার উত্তর দিতে পারে না। সেরকমই দেখো বলছে যদি একই প্রশ্ন বিমূর্তভাবে, আর একটা এক্সাম্পল দিয়েছে, বলছে রাম যদি শ্যামের থেকে বড় হয় এবং শ্যাম যদি যদুর থেকে বড় হয়, তবে সব থেকে কে বড়? এই স্তরের শিশুরা তার সঠিক উত্তর দিতে পারে না, কারণ রাম শ্যাম যদু তার সামনে মূর্তভাবে উপস্থিত নেই। তাকে দেখতে হবে যে কে বড়, কে মাঝারি, কে ছোট, সেটা সে দেখতে পাচ্ছে না, মানে মূর্ত নয়। সুতরাং তাকে অ্যাবস্ট্রাক্টলি তাকে সে চিন্তা করতে হচ্ছে, চিন্তা করে তাকে বলতে হচ্ছে। তো সেই জন্যই এই স্তরের শিশুরা কিন্তু এর উত্তর দিতে পারে না। এর সাথে সাথে দেখো এই স্তরে কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজের আরও কিছু বৈশিষ্ট্য, পদার্থ সম্পর্কে ধীরে ধীরে ধারণার ক্রমবিকাশ হয়। 6 থেকে 7 বছর বয়সে পদার্থের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করে। 9 থেকে 10 বছর বয়সে বস্তুর ওজনের তারতম্য পরিবর্তন বুঝতে পারে। আর 11 থেকে 12 বছর বয়সে তরল বা কঠিন পদার্থের আয়তনের তারতম্য পরিবর্তন অনুভব করতে পারে। এবং এই স্তরের প্রধান বৈশিষ্ট্যসমূহ দেখো ক্রমপর্যায় বা সিরিয়েশন, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমানুসারে ব্লক বা বিভিন্ন উপাদান সাজাতে পারে। অবভিয়াসলি তারা তো দেখতে পাচ্ছে চোখের সামনে, তাহলে তারা সহজেই সেটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো কনজারভেশন বা সংরক্ষণ, কোনো বস্তুর বাহ্যিক আকৃতি পরিবর্তিত হলেও তার ভেতরের মূল উপাদানের কোনো পরিবর্তন হয় না, সেটা শিশুরা বুঝতে পারে। যেমন কনজারভেশন বিষয়টা দেখো, এখানে 3টে পাত্র নেওয়া হয়েছে এবং 3টে পাত্রে একই পরিমাণ জল দেওয়া হয়েছে, ঠিক আছে। তার মানে কি, এই যে পাত্রটা আছে এটা চওড়া পাত্র, সেই জন্য এই পাত্রের জলের হাইটটা কম। আবার এটা হচ্ছে মাঝারি পাত্র, সেই জন্য উচ্চতা একটু বেশি। আবার এটা একদম আরেকটু সরু আর লম্বা, সেই জন্য তার উচ্চতা অনেক বেশি। তাহলে 3টে ভিন্ন আকারের পাত্রে কিন্তু একই পরিমাণ জল আছে, এটা শিশুরা বুঝতে পারে, কারণ তারা দেখতে পাচ্ছে, ঠিক আছে। তাদের মধ্যে একটা মানে আই ডিটেকশনের একটা ক্যাপাবিলিটি তাদের মধ্যে তৈরি হচ্ছে, মূর্ত বস্তুটা তারা দেখতে পাচ্ছে। তো এটাকেই আমরা বলবো কনজারভেশন। এবং তার সঙ্গে সঙ্গে দেখো শ্রেণীকরণ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল আছে। বহু সংখ্যক আগোছালো বস্তুর মধ্য থেকে বাহ্যিক বা আভ্যন্তরীণ সাদৃশ্য খুঁজে নিয়ে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করার পদ্ধতি, তো সেটাকেই আমরা বলবো শ্রেণীকরণ। ধরো যাক এরকম করা হলো, একটা শিশুকে 16টা সবুজ কাঠের টুকরো দেওয়া হলো আর 4টি সাদা কাঠের টুকরো দেওয়া হলো। এখন তাকে যদি বলা হয় যে সবুজ কাঠের টুকরো বেশি আছে নাকি সাদা কাঠের টুকরো বেশি আছে, সে কিন্তু সহজেই বলবে যে সবুজ কাঠের টুকরো বেশি আছে, কারণ সে সেটা দেখতে পাচ্ছে। কিন্তু একটু বিমূর্তভাবে তাকে যদি চিন্তা করতে বলা হয়, দেখো তাকে যদি বলা হয় যে সবুজ কাঠের টুকরো বেশি আছে নাকি কাঠের টুকরো বেশি আছে, তখন এই স্তরের শিশুরা কিন্তু সঠিক উত্তর দিতে পারে না, কারণ তাকে একটু বিমূর্তভাবে চিন্তা করতে হচ্ছে।
ঠিক আছে, যেমন সবুজ টুকরো বেশি নাকি কাঠের টুকরো বেশি, প্রি অপারেশনাল স্টেজে যদি থাকে তাহলে কি হবে, সব শিশু ভুল উত্তর দিয়ে বলে যে সবুজ টুকরো বেশি, কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজে যদি থাকে সব শিশু সঠিক উত্তর দেয়, তারা বলে যে কাঠের টুকরো বেশি, যেহেতু সবুজ ও সাদা উভয়ই কাঠের তৈরি। এবং সংখ্যার ধারণা দেখো 1, 2, 3 ইত্যাদি সংখ্যার প্রকৃত অর্থ এবং তাদের মানের সম্পর্ক বুঝতে পারে। এরপরে যে স্টেজ আছে সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটাকে আমরা বলবো যৌক্তিক সক্রিয়তার স্তর। এই স্তরে এসে কিশোর কিশোরীরা সম্পূর্ণ বিমূর্ত চিন্তা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যুক্তি প্রয়োগের সক্ষমতা লাভ করে। তারা কিন্তু সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট, তারা চিন্তা করতে পারে, তারা কল্পনা করতে পারে। যৌক্তিক সমস্যা সমাধান, দেখো নিয়মের সাহায্য নিয়ে যে কোনো গভীর সমস্যার চুলচেরা বিশ্লেষণ করে তার সমাধানের দিকে অগ্রসর হয়। যেমন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সের বিভিন্ন রুলস নিয়ে তারা বিভিন্ন রকমের প্রবলেম তারা সলভ করতে পারে। এবং হাইপোথেটিক ও ডিডাকটিভ থিঙ্কিং, কোনো কাল্পনিক সম্ভাবনা থেকে সত্য প্রতিষ্ঠা করা এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিজ্ঞানসম্মত সম্পর্ক স্থাপন করে সিদ্ধান্ত নেয়। কোনো কাল্পনিক সম্ভাবনা থেকে তারা সত্য প্রতিষ্ঠা করতে পারে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো, মূর্ত সর্বস্বতা থেকে মুক্তি পায়। তার মানে এতক্ষণ পর্যন্ত চোখের সামনে যারা সেটা যে দেখতে পাচ্ছিল যে বস্তু, সেই বস্তু থেকে যখন তাদেরকে প্রশ্ন করা হচ্ছিল তারা তার উত্তর দিচ্ছিল, কিন্তু বিমূর্ত বস্তু সম্পর্কে তারা কোনো উত্তর দিতে পারছিল না, তো সেখান থেকে তারা মুক্তি পায়। এই স্তরের শিক্ষার্থীর সামনে কোনো বাস্তব বা মূর্ত বস্তু উপস্থিত না থাকলেও কেবল ধারণার ওপর ভিত্তি করে তারা যুক্তি সাজাতে পারে। দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ, ধরা যাক এরকম, আমরা জানি যে কয়লার রং প্রধানত কালো হয়, এবং যদি বলা হয় যে সাদা হিসাবে কয়লাকে কল্পনা করতে, যেটা প্রধানত অবাস্তব, তো যৌক্তিক সক্রিয়তা স্তরে শিশুরা থাকলে কি করে, শিশুরা অবাস্তব বা কাল্পনিক শর্তকেও যুক্তিসঙ্গতভাবে মেনে নিয়ে সমাধান করতে পারে। তার মানে ফর্মাল স্টেজে তারা যদি থাকে তাহলে কালো কয়লাকে সাদা হিসাবে কল্পনা করতে বললে তারা কিন্তু সেটা পারে। কিন্তু যদি কংক্রিট অপারেশনাল স্টেজে থাকে তাহলে কখনোই তারা কালো কয়লাকে সাদা হিসাবে কল্পনা করতে পারে না, কারণ তারা বিমূর্ত চিন্তা করতে পারে না। তো এই বিষয়গুলোই প্রধানত কগনিটিভ ডেভেলপমেন্টে তোমাদেরকে পড়তে হবে, এবং মনে রাখবে প্রত্যেকটা স্টেজ থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। প্রত্যেকটা যে ওয়ার্ড তোমাদেরকে বললাম এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। প্রচুর ইম্পর্টেন্ট পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশনের পারপাসে। এবং মনে রাখবে এখান থেকে তুমি হয়তো 2-3টে প্রশ্ন তুমি কিন্তু এখান থেকে এক্সপেক্ট করতেই পারো। সিডিপিতে যে 30 মার্কসের যে প্রশ্ন প্রধানত দেওয়া হয়, অন্তত 2টো প্রশ্ন তুমি কগনিটিভ ডেভেলপমেন্ট থেকে অবশ্যই এক্সপেক্ট করতে পারো। তাহলে 2 মার্কস তুমি যদি ভালোভাবে পড়ো সেটা কিন্তু সিকিউর করতে পারবে। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে আলোচনা করি। পিয়াজেটের মতে শিশুরা যখন বিদ্যমান স্কিমার সঙ্গে কোনো নতুন তথ্য সরাসরি যুক্ত করে, তার যে স্কিমা ছিল সেখানের সঙ্গে যখন নতুন ইনফরমেশান দেয়, যেমন এই যে আমি তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা হয়তো বিকাশ সম্পর্কে জানো কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ জানতে না, সেটা আলোচনা করলাম, তোমাদের সঙ্গে এই ইনফরমেশান যুক্ত হলো তোমাদের স্কিমার সাথে। তো তখন সেই প্রক্রিয়াটাকে কি বলে? অপশান এ বলছে সহযোজন, অপশান বি হচ্ছে আত্মীকরণ, অপশান সি সাম্য অবস্থা এবং অপশান ডি সাংগঠনিকরণ। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে অবভিয়াসলি অ্যাসিমিলেশন। কোয়েশ্চেন্স নাম্বার 2 দেখো, কোনো বস্তু চোখের আড়াল হলেও তার অস্তিত্ব মুছে যায় না, এই বৈশিষ্ট্যটাকে পিয়াজেট কি বলেছেন এবং এটি কোন স্তরে দেখা যায়? এটাকে বলছে বাস্তববাদ বা রিয়ালিজম, যেটা পাক সক্রিয়তার স্তরে দেখা যায়, এবং বস্তু স্থায়িত্ব, যেটা সংবেদন সঞ্চালনমূলক স্তরে দেখা যায়, সর্বপ্রাণবাদ, যেটা যৌক্তিক সক্রিয়তার স্তরে দেখা যায়, এবং সংরক্ষণ মুক্ত সক্রিয়তার স্তরে দেখা যায়। এটা কারেক্ট অপশান হবে বস্তু স্থায়িত্ব, যেটা সংবেদন সঞ্চালনমূলক স্তরে দেখা যায়। এই রকম টাইপের কিন্তু প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, নিচের কোন স্তরের শিশুরা প্রথম আরোহী বা ইন্ডাকটিভ এবং অবরোহী বা ডিডাকটিভ কোনো যুক্তি ছাড়াই অসংলগ্নভাবে এক বিষয় থেকে অন্য বিষয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে, যেটাকে বলা হয় ট্রান্সডাকটিভ রিজনিং, কোন স্তরে দেখা যায়? অপশান এ বলা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, অপশান বি প্রাক সক্রিয়তা স্তর প্রি অপারেশনাল স্টেজ, অপশান সি মুক্ত সক্রিয়তা স্তর, যেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, এবং অপশান ডি হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটাকে আমরা বলছি ফর্মাল অপারেশনাল স্টেজ। অবভিয়াসলি কারেক্ট অপশান হবে প্রাক সক্রিয়তা স্তর। এরকম টাইপের কিন্তু প্রশ্ন দেয়া হবে, ঠিক আছে। এরপর দেখো কোয়েশ্চেন্স নাম্বার 4, 3টি বিভিন্ন আকারের পাত্রে সমান পরিমাণ জল রাখা হলে কোন স্তরের শিশু প্রথমে বুঝতে পারে যে জল সব পাত্রেই সমান আছে? অপশান এ বলছে অপশান এ যেটা বলছে যৌক্তিক সক্রিয়তা স্তর, অপশান বি হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, অপশান সি হচ্ছে মূর্ত সক্রিয়তামূলক স্তর, এবং অপশান ডি সংবেদন সঞ্চালনমূলক স্তর। এক্ষেত্রে অবভিয়াসলি কারেক্ট অপশান হবে মূর্ত সক্রিয়তামূলক স্তর বা কংক্রিট স্টেজ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 5, হাইপোথেটিক ও
ডিডাকটিভ থিঙ্কিং বা কাল্পনিক সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোন স্তরে প্রথম বিকশিত হয়? অপশান এ হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, অপশান বি প্রাক সক্রিয়তা স্তর, অপশান সি হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, অপশান ডি যৌক্তিক সক্রিয়তা স্তর। এক্ষেত্রে কারেক্ট অপশান হবে অবভিয়াসলি যৌক্তিক সক্রিয়তা স্তর। সুতরাং আবারও বলছি, এই ধরনের প্রধানত প্রশ্ন দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা স্তর এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স এগুলো কিন্তু একদম ভালো করে মনে রাখতে হবে। একদম পিয়াজেটের যে কগনিটিভ ডেভেলপমেন্ট ডিটেলসে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয়। প্রধানত আমি দেখছিলাম যে সিটেট বা বিভিন্ন স্টেটের টেট এক্সামিনেশনের যে প্রশ্ন দেওয়া হয়েছে এই জায়গাগুলো থেকেই জেনারেলি কোয়েশ্চেন্স ঘোরাফেরা করেছে। তাহলে এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এবং আবারও বলছি যে সাইকোলজির বিভিন্ন থিওরি যেগুলো সিডিপিতে তোমাদেরকে পড়তে হবে, সেটা বুঝতে গেলে পিয়াজেটের থিওরি অবশ্যই কিন্তু ধারণা রাখতে হবে। কারণ সমস্ত থিওরিতে বিভিন্ন রকমের এই যে কোন ধরনের ডেভেলপমেন্ট হয় তো সেটাই প্রধানত ব্যাখ্যা করা আছে। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ডাইমেনশানে তার উত্তর খোঁজার চেষ্টা করেছেন। চাইল্ড ডেভেলপমেন্ট বলতে এগুলোই, এছাড়া আর কিছু নয়। যে কোন বয়সে কোন ধরনের পরিবর্তন হয়, সেটা হতে পারে নৈতিক বিকাশ, সেটা হতে পারে কগনিটিভ ডেভেলপমেন্ট, সেটা হতে পারে বুদ্ধির বিকাশ, তো এরকম সেটা হতে পারে সেক্সুয়াল ডেভেলপমেন্ট যেটা ফ্রয়েড বলেছেন। তো বিভিন্ন স্টেজে প্রধানত কোন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো দেখা যায় সেগুলোই এই থিওরিগুলোর প্রধান বৈশিষ্ট্য। এবং এগুলো কেন এত গুরুত্বপূর্ণ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজিতে? কারণ একজন টিচারকে শিশুদেরকে বুঝতে গেলে তাদের এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে, সেই অনুযায়ী শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। সেই জন্যই এই অংশগুলো প্রত্যেকের আমাদের জানা দরকার, আমরা যারা টিচার হতে যাচ্ছে। এবং আবার বলছি যে এই থিওরিগুলো যদি একটু ভালোবেসে পড়ো তাহলে দেখবে যে অতটা চাপ লাগবে না। অনেকে এরকম বলে যে এগুলো পড়তে ভালো লাগছে না, কিন্তু ব্যাপারটা ভাবো যে একজন সাইকোলজিস্ট তিনি কত দূরদৃষ্টি সম্পন্ন, কত স্টাডি করে তবেই তিনি এই সমস্ত ইনফরমেশানগুলো তিনি দিচ্ছেন, কতটা পরিমাণে সেখানে রিসার্চ আছে, কতটা তার ডেডিকেশান আছে। তো এরকমভাবে যদি তোমরা ভাবতে পারো তবেই কিন্তু এই সিডিপির থিওরিগুলো কিন্তু গ্রিপের মধ্যে আনতে পারবে। ভালোবেসে যদি পড়াশোনা করো তবেই কিন্তু মনে থাকবে। আবার বলছি, ভালোবেসে যদি পড়াশোনা করো তবেই কিন্তু মনে থাকবে। আর পরীক্ষার পারপাসে তো অবশ্যই পড়বে, কিন্তু যদি ভাবো যে পরীক্ষার জন্য পড়তে হবে তাহলে দেখবে যে এক পাতা পড়তে অনেক কষ্ট হবে। কিন্তু যদি ভাবো যে আচ্ছা ঠিক আছে, একটু জানার চেষ্টা করি যে কগনিটিভ ডেভেলপমেন্ট কী, একটু দেখি যে কোন বয়সে কোন ধরনের ডেভেলপমেন্ট হয়, এগুলো একটু দেখি। কারণ আমরা সবসময় বাচ্চাদেরকে নিয়ে ডিল করি, সুতরাং তাদের একটু সাইকোলজি বোঝার চেষ্টা করি। এরকম যদি মানসিকতা নিয়ে পড়ো তবেই কিন্তু সিডিপিকে গ্রিপের মধ্যে আনতে পারবে এবং তবেই কিন্তু পড়াশোনাটাকে কিন্তু এক্ষেত্রে এনজয় করতে হবে। হয়তো তোমরা বলতে পারো যে স্যার মানে আমরা তো পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা সামনে নেই, এনজয় কী করে করব? কিন্তু করতে তোমাকে হবেই। যারা করতে পারবে তারাই রেজাল্ট ভালো করবে, যারা পারবে না তারা কিন্তু রেজাল্ট করতে পারবে না। ঠিক আছে, তো এই বিষয়টাই তোমাদেরকে বলার ছিল। এর পরের দিন আমরা আলোচনা করব কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।